বিগত নির্বাচনের থেকে এবার কিছুটা কম ছিল। এই রকম বাস্তবতায় আসলে কেন জনগণ ভোট বিমুখ হচ্ছেন, সেই প্রশ্নটির উত্তর আজকে আমরা খুঁজতে চাই। আর শুরুতে পরিচিত হয়ে নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক MA আজিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরু করতে চাই সুভাষ সিংহ রায় আপনাকে দিয়েই, যে ভূমিকাটা আমি দিলাম যে দ্বিতীয় দফায় আমরা যে ভোট দেখলাম উপজেলা নির্বাচনে, সেখানেও আমরা দেখেছি যে তুলনামূলক যে আশা করা হচ্ছিল যে প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটের সংখ্যা বাড়বে, সেই সংখ্যাটা বাড়েনি। এবং সেটা নিয়ে ক্ষমতাসীন দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যেও এক ধরনের কথা হচ্ছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখতে যাচ্ছি, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস এবং প্রজাতন্ত্রের মালিক জনগণ, সেরকম স্থানীয় সরকারের মতো একটা নির্বাচনে যেখানে একদম উৎসব মুখর পরিবেশে ভোটাররা অংশগ্রহণ করে, সেখানে এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা গণতন্ত্রের জন্য কতটা সুফল বয়ে আনবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। তার আগে একটু প্রথমেই যেটা বলে নেওয়া ভালো, যেটাকে আমরা বলি গৌরচন্দ্রিকা, কথার শুরুটা যেখানে দিয়ে, যে গণতন্ত্রের সংজ্ঞাটা কি। আমরা তো একটা সংজ্ঞা ছোটবেলার থেকেই পড়েছি, অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এবং গণতন্ত্রের জনগণ হচ্ছে সবকিছু, কেন্দ্রেই জনগণ। জনগণ। কিন্তু যত দিন যাচ্ছে সারা বিশ্বব্যাপী গণতন্ত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি সেই জায়গায় থেকেছে? থাকতে পারছে? আমরা দেখছি যে পরিবর্তিত হচ্ছে। থাকতে পারছে? থাকতে পারছে না। এবং যারা ভোট নিয়ে আমাদেরকে, আমাদের দেশকে নানান উপদেশ দেয়, তাদের দেশে ভোটে কত শতাংশ মানুষ ভোটে অংশগ্রহণ করে? আপনি দেখবেন যে যারা সবচেয়ে বেশি কথা বলেন, যারা গণতান্ত্রিক বিষয়ে নিয়ে কথা বলেন এবং গণতন্ত্রের দাবি করেন, উপদেশ দেন, উপদেশ শুনতেও হয়, আমরা নানা কারণে উপদেশ শুনতে বাধ্য, তাদের দেশে যে নির্বাচন হয় সেখানে কত শতাংশ মানুষ ভোট দেয়। এবং যেটা উপনির্বাচন হয়, সেই নির্বাচনে 2 থেকে 3 শতাংশ, 5 শতাংশ এরকমও ভোট পড়ে। এবং তাদের কোনো কোনো জায়গায় আপনার সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 30 শতাংশ আসনে বিজয়ী হয়। স্বাভাবিকভাবে দর্শক বুঝতে পারছি আমি কোন দেশের কথা বলছি, কিভাবে বলছি। অতএব মানুষ নিয়ে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা যদি গণতন্ত্র হয়, গণতন্ত্রের ব্যবহারিক যে অবস্থান, প্রয়োগ, সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে। আপনি বললেন, সঠিক অর্থে বলেছেন, যে উপজেলা নির্বাচনের মতন একটি লোকাল গভর্নমেন্টের ইলেকশন, সেখানে দিন দিন ভোটারদের সংখ্যা কমছে। আপনি যারা ভোটার, তারা যদি তাগিদ বোধ না করে, তাহলে ভোটাররা কম যাবে। এটা তো সহজ সমীকরণ। যারা ভোটার, ধরুন বরগুনাতে ভোট হচ্ছে, সেখানে জাতীয় সংসদের যারা ভোটার, ওই এলাকার উপজেলা নির্বাচনে সে ভোটার। জাতীয় সংসদে সে ভোট দেওয়ার জন্য ঢাকাতে চাকরিরত অবস্থায় কিংবা চট্টগ্রামে, রাজশাহীতে যে কোনো জায়গায় আছে, সরকারি বেসরকারি চাকরিরত অবস্থায় যারা আছেন, তারা উপজেলা নির্বাচনে আর ভোট দিতে আগ্রহী না। অর্থাৎ চাকরির ছুটি নিয়ে চলে যাওয়া, আবার ভোট দিয়ে আসা, এই জায়গাটা তারা কিন্তু থাকেন না, যে কারণে ভোটার সংখ্যা কমে। আর প্রতিদ্বন্দ্বিতা একটা বড় বিষয়। আমার যদি একসময় তো আমনি মোহামেডানের খেলায় ঢাকা শহরটা কেমন ছিল, 80-র দশকে একেবারে প্রথমে একেবারে 27 ঘন্টা যাত্রা বাসে করে এসে বাবার সাথে আমনি মোহামেডানের খেলা দেখতে এসেছিলাম। 3 ধরনের ঢাই সময় ছিল, সময় গেছে। তা সেই অবস্থাটা এখন আপনি ফিরে পাবেন না। অতএব সময়ের পরিবর্তনের সাথে সাথে তার মানে কি অনেক কিছু আপনাকে মেনে নিতে হবে। যে রাজনীতির প্রতি মানুষের যে আসলে আকাঙ্ক্ষা বা তাদের যে ভালোবাসা, সেটাও একটু একটু করে কমতে, ভালোবাসার ধরন পাল্টাচ্ছেন না। আমরা এখন এক সময়, আমি ছাত্র রাজনীতিতে মানে এতভাবে আষ্টে পৃষ্ঠে ছিলাম, এবং ছাত্র রাজনীতি করবার সময় এমন পাগলের মতো ছোটাছুটি করেছি বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয়। তা আপনি খেয়াল করে দেখবেন, তখন কিন্তু প্রতিদিন করিডোরে মিছিল হতো, মানে কলাভবন চত্বরের করিডোরে মিছিল হতো।
এবং সারা এবং বাংলাদেশের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের তৎপরতা ছিল রাজনৈতিক এখানে বড় বড় তৎপরতা ছিল। অধ্যাপকরা যখন ক্লাস নিচ্ছে বাংলা ডিপার্টমেন্টে, ইংরেজি বিভাগে যারা ক্লাস নিচ্ছে, তাদের শিক্ষকদেরকে 15 মিনিট 20 মিনিট ক্লাস বন্ধ রাখতে হতো মিছিল শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ, আমরা যখন শিক্ষা পরিবেশ পরিষদের সদস্য ছিলাম, আমাদের প্রস্তাবনায় করিডোরের মিছিলটা বন্ধ হয়েছে, কিন্তু শুরু হয়ে গেল। আপনি দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কেন্দ্রীয় লাইব্রেরিতে যান, রাত 11টার সময় যাবেন, আপনি দেখবেন যে পরীক্ষার্থী ভর্তি, শিক্ষার্থী কিনা বলবো না, মানে বিসিএস পরীক্ষার লাইন তার মানে কি? লেগে যায়। আপনি যে এই জায়গাটা তো আপনি এখান থেকে থামাতে পারবেন না, পরিবর্তিত হচ্ছে। আমি আপনার কথা থেকেই যদি একটু আসতে চাই এম এ আজিজ ভাই আপনার কাছে, যে দাদার কথা থেকে একটা জায়গায় আসছি যে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ কমছে, এবং বিভিন্ন পরিসংখ্যানেও কিন্তু আমরা এটা দেখি যে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজও রাজনীতির বিমুখ এখন। এটাই কি একমাত্র কারণ মনে হয় যে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে মানুষ, রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, মানে জনগণের যে জায়গাটা থাকার কথা, সম্পৃক্ত থাকার কথা, সেখানে আমরা হালকা হয়ে যাচ্ছি শুধুমাত্র মানে বাস্তবতার কারণে, জীবিকার তাড়নায়? না, ধন্যবাদ আপনাকে। এক কথায় এটার উত্তর দেওয়া যাবে না, খুবই অসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে এই যে রাজনীতির প্রতি বিমুখতা, অর্থাৎ ভোট কেন্দ্রে না আসা, এর অনেকগুলো কারণ আছে। যেমন সবচাইতে গণতন্ত্রের ডেফিনেশন চার্চিল দিয়েছিল। তিনি বলছিলেন গণতান্ত্রিক ব্যবস্থাও খারাপ, তবে অন্য যত ব্যবস্থা আছে তার চেয়ে ভালো। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাটাও কিন্তু ফুল প্রুফ না। এখন দেখেন অনেক দেশেই গণতন্ত্র আছে, কিন্তু যে দেশে গণতন্ত্র নাই এমন দেশও আছে তো উন্নত। অর্থাৎ গণতন্ত্র কিন্তু উন্নয়নের জন্য একমাত্র মানদণ্ড নয়, তবে অন্যের চেয়ে বেটার। গণতন্ত্র আমি যেমন বলি যে গণতন্ত্র মিডিয়ার জন্য গণতন্ত্র দরকার, রাজনীতিবিদদের জন্য গণতন্ত্র না হলেও চলে। কারণ গণতন্ত্র যদি না থাকে দেশে, তাহলে মিডিয়ার স্বাধীনতা থাকবে না, টেলিভিশন থাকবে না, পত্রিকা থাকবে না। এই জন্য সাংবাদিকদের কাছে গণতন্ত্র ছাড়া কোনো উপায় নেই। তো এখন প্রশ্ন হচ্ছে কেন হারাচ্ছে? ধরেন একটা হলো বিশ্ব পরিমণ্ডল নিয়ে কথা বলা যেতে পারে, আরেকটা হলো আমাদের দেশের ব্যাপারে। বিশ্বে যেটা হচ্ছে যে সারা বিশ্ব 60-70-এ দুইটা, সারা বিশ্ব ভার্চুয়ালি দুই ভাগে বিভক্ত ছিল, একটা সমাজতান্ত্রিক, একটা ধনতান্ত্রিক। তখন কিন্তু সমাজতান্ত্রিক দেশগুলোর সব দেশের সমাজতান্ত্রিক বিপ্লবে পৃষ্ঠপোষকতা দিত, আর পুঁজিবাদী দেশগুলো কিন্তু পুঁজিবাদ অর্থাৎ গণতন্ত্রের প্রতি তারা পৃষ্ঠপোষকতা দিত। এখন কিন্তু সেই জায়গাটা নাই। অর্থাৎ ধরেন আমি বলি যে আমরা 60-70-এ দেখি, যদিও আমেরিকাকে সাম্রাজ্যবাদ আগের থেকেই বলতাম, তবু তারা পৃষ্ঠপোষকতা দিত। এখন কিন্তু সেই জায়গায় নাই। তাদের যেখানে ইন্টারেস্ট, সেটা সামরিক শাসক হোক, রাজতন্ত্র হোক, স্বার্থ যেখানে, সেখানেই তারা আছে, সম্পর্ক সেখানেই আছে। এখন কিন্তু সারা বিশ্বটাকে অর্থনীতি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, রাজনীতিটা কিন্তু সেকেন্ডারি হয়ে গেছে। কারণ ধরেন এই গত পরশুদিন 14 দলের মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বড় একটা দেশ, হ্যাঁ, আমাদের দেশে একটা জায়গা ভাড়া নিতে চায়। কোনো পত্রিকায় আছে যে সামরিক ঘাঁটি করতে চায়। এটাতে একটু চিন্তিত, তবে এক্ষেত্রেও বলছে যে আমরা এটা পরোয়া করি না, এরকম একটা কথা। এখন ধরেন আমেরিকা পৃথিবীর 80টা দেশে প্রায় 350 সামরিক ঘাঁটি করছে। এখন তাদের হয়তো বাংলাদেশ পছন্দ থাকতে পারে, ভূরাজনৈতিক একটা জায়গা থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা অবস্থানও আছে। ওইটা যদি বলেন, ইলেকশনের আগে 2023 সালে আমি এখন যুগান্তরে ক্লিক করলে আমার লেখাটাই পাবেন, ভাসবে, ভূরাজনীতির ফাঁদে বাংলাদেশ। তো এখানে গণতন্ত্রটা কোথায়? এই জন্য বলছি। আর আমাদের দেশের কথা যদি বলি, এক, রাজনীতিটা সন্ত্রাস নির্ভর হয়ে গেছে, সমাজটা অপরাধীদের নিয়ন্ত্রণ, দৌরাত্ম্য বেড়ে গেছে।
জনগণ ইলেকশনটা ভার্চুয়ালি একপক্ষীয় হয়ে গেছে। জনগণ ভোট দিতে আসলে নিরাপদ বোধ করে না। 2, কয়েনের এপিট আর এপিট, হয় বিএনপি নাই আওয়ামী লীগ, এর বাইরে চয়েস নাই। রাজনীতিটা 2 বলয়ে বিভক্ত, বিএনপিকে নিয়ে অনেকগুলো দল, আওয়ামী লীগ নিয়ে অনেকগুলো। আমি সেই জায়গা থেকে যদি আসতে চাই আপনার এই কথা থেকে, যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দল, যে দলের প্রতি মানুষের এক ধরনের জনসমর্থন আছে, সেটাও কি প্রমাণিত কিনা? সেখানেও এই যে রাজনৈতিক দলগুলো যে ধরনের কর্মসূচি দিচ্ছে, সাধারণ মানুষ সেখানে কতটা সম্পৃক্ত হতে পারছে? আপনার কি মনে হয় যে সম্পৃক্ত হতে পারছে? দেখেন, একটা হলো পারসেপশন বা অনুমান। কারণ এই প্রশ্নটা যদি আপনাকে করি, আমি তো মিডিয়াতে আসছি 78 থেকে, অবজারভার হলো 80, তারপরে ডেইলি স্টার। আগে তো জরিপ করতো মিডিয়া, পত্রিকা, এখন করে না কেন? জরিপ করলে তো একটা উদাহরণ এক্সাম্পল দিতে পারতাম। এখন যদি আমি বলি যে অমুকের পপুলারিটি বেশি, সাথে সাথে ডিসএগ্রি করার সুযোগ আছে। মিডিয়া কি আসলে মিডিয়ার স্বাধীনতা খর্ব হয়েছে, না মিডিয়া সেলফ সেন্সরশিপে আছে? কোনটা আপনার কি মনে হয়? মানে এমন একটা পরিস্থিতি, আইন কানুন মিলা, যেমন আমাদের সংবিধানে আছে যে সর্বজনীন মানবাধিকারের সাথে ক্ল্যাশ করে এমন আইন অটোমেটিক বাতিল। কিন্তু আমাদের দেশে তো আছে, ডিজিটাল নিরাপত্তা আইন আছে না, এটা আবার সিকিউরিটি অ্যাক্ট হইল না, এটার ভয় আপনার ঘরে আছে না? আপনি কি যাইতে তাই করতে পারবেন? পারবেন না। এই ডরে আপনি যদি একটা ওপিনিয়ন দেন, কারণ রাজনীতি অসহনশীল হয়ে গেছে। এই যে ফরাসুদ্দিন এই 2-3 দিন আগে এক বক্তৃতায় বলছে, রাজনীতিবিদরা অর্থনীতিবিদদের ভিত্ত না হলেও আজ্ঞাবহ হিসাবে চায়, অর্থাৎ ফ্রিডম নাই। আপনি আজ্ঞাবহ না হলে, অর্থাৎ 100 ভাগ পক্ষে থাকতে হবে, 100 ভাগের একটু এদিক সেদিক হলেই বলবে ও অমুক দলের সমর্থক। আপনি যখন অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে আসলেন, আমি এখানে সুভাষ সিংহ রায় দাদা আপনার কাছে আসতে চাই যে আপনি বলছিলেন জীবন মানের কারণেই মানুষ এখন রাজনীতি থেকে কিছুটা হলেও দূরে আছে, বা রাজনীতির প্রতি যে ভালোবাসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গা থেকে দূরে। একই কথা, রাজনীতি তো পারে অর্থনীতিকে চাঙ্গা করতে। যদি আমি দ্রব্যমূল্যের কথা বলি, যে অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে রিক্সা শ্রমিকরাও আন্দোলনে নামছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাও। এই জায়গাগুলো রাজনীতির এক ধরনের মানে দুর্বলতা কিনা বর্তমান সময়ের রাজনীতির? মানে প্রশ্নটা কিন্তু বেশ কঠিন হয়ে গেছে, আমি একটু সহজ করি। জীবনযাত্রার মান নিয়ে যখন আপনি কথা বলেন, তখন তো আপনাকে সারা পৃথিবীর দিকে একটু তাকাতে হয়। আমি অতি সম্প্রতি পৃথিবীর 2টো গুরুত্বপূর্ণ দেশ ভ্রমণ করে এসেছি, এবং সেই দেশগুলোতে আমাদের বাঙালিরা যারা বসবাস করছেন এবং তারা যোগ্যতার সাথে বসবাস করছেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কথা বলছি। কিন্তু সেখানে যদি আপনি দ্রব্যমূল্যের হিসাব করেন, যখনই আমাদের নিয়ে যে গাড়িটা যাচ্ছে, সেই গাড়িটা যখন পেট্রোল পাম্পে ঢুকেছে, জিজ্ঞেস করলাম যে পেট্রোলের দাম কত, ও তো লেখাই থাকে। এবং $2 যখন 1 লিটার পেট্রোলের দাম হয় ওই দেশে, তখন তো বোঝাই যায় যে সারা পৃথিবীব্যাপী কিন্তু এর মানে ইম্প্যাক্ট আছে, এটা থাকছে। এখন মানুষের জীবন মানের উন্নয়ন কি করে হচ্ছে, মানুষ কতটা স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে, সেটা কিন্তু দেখবার বিষয়। আপনি এত বড় বড় শপিং মল, ঢাকা শহরে তো কখনো ভাবিনি আমরা। আমি যখন 80-র দশকে প্রথমে ঢাকা শহরে এসেছি, আমাদের সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা ছিল নিউ মার্কেট। বিকেলবেলা গেলে প্রচুর মানুষ দেখতাম, ওখানে আমরা কিছু বই কিনতে যেতাম, আশেপাশে কোনো যদি ক্ষমতায় কুড়াতো কিনতে যেতাম, তাই না? এখন তো আপনি যদি মিরপুরের অংশটা যদি যান, আপনি যদি দেখবেন যে আপনি 10 গজ পরপরই হচ্ছে বিভিন্ন রকম চায়ের দোকান। চা কত রকম হতে পারে আমরা কখনো ভেবেছি এখনো? তার মানে অর্থনীতিবিদরা যেটা বলছেন যে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, সেটার সাথে আপনি একমত না? না, এক অর্থে আমি বলবো না। তো আমি তো খামাখাই এই বিরুদ্ধে যাবো কেন? আমি আমার জীবনযাত্রায় যা দেখছি, আমি যা বুঝছি, আপনি কোনো শপিং মলে দেখছেন যে এখানে লোক নাই? আমি যখন প্রথম ঢাকা শহরে আসি, রামপুরাতে শুধুমাত্র সদরঘাট থেকে একটা বাস যেত, যেটা মুড়ির টিন বলা হতো, এবং রামপুরাতে কাঁচা বাজার ছাড়া
8টার পরে কোনো বাজারে আলো জ্বলতো না। আপনি এখন রাত 2টোর সময় যান না, টেলিভিশন ভবন থেকে এদিকে আসতে দেখেন না, কি দাঁড়ায়। আমি যখন ঠাকুরগাঁয়ে গিয়েছি, সন্ধ্যা 6টার পরে সমস্ত মহাসড়ক তো বলতে কিছু ছিল না, তখন তখন তো শিয়াল ডাকতো, সড়ক ছিল, সড়ক ছিল, আধা কাঁচা আধা পাকা কিছু খোয়ার রাস্তা ছিল। এই যে পরিবর্তনের যে জায়গাটি, এই পরিবর্তনের জায়গাতে অনেকগুলো অগ্রগতির জায়গা সাজিত হয়েছে, অর্থাৎ অনেক জরিপ কিন্তু মেলে না। যখন 98 সালে একটা ভয়াবহ বন্যা হলো, তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও প্রধানমন্ত্রী, তখন CNN BBC তারা একটা তথ্য বাংলাদেশের মানুষের সামনে হাজির করলো পৃথিবীব্যাপী, যে এমন ভয়ঙ্কর অবস্থা যে 10 মিলিয়ন পিপুল মারা যাবে না খেয়ে। 10 লাখ না, কিন্তু 10 মিলিয়ন। তা একটা মানুষও তো শেখ হাসিনার এই প্রধানমন্ত্রীত্বের সময়, ওই সময় একটা মানুষও না খেয়ে মরেনি। এই যে কোভিডকালীন সময় আমরা তো জরিপ দেখেছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, যে হাজার হাজার মানুষ রাস্তায় মারা যাবে, মানে লাশ পড়ে থাকবে, তাই না? তা আমরা বাস্তবতা কি দেখেছি? কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশে পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছে এখন তো বলবার প্রয়োজন নাই। অতএব অর্থনীতির যে কথাগুলো আমরা বলি, অর্থনীতিবিদরা যা বলেন সেটা কোনো কোনো ক্ষেত্রে কেতাবি কথা হয়ে যায়। আমি একদম পঞ্চগড়ের একটি প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকারা জিজ্ঞেস করেছিলাম আজ থেকে 1 বছর আগে, যে আপনার জীবনে স্বাচ্ছন্দ্য কিভাবে আসছে। বলে, আমার সময়ে যখন ছাত্র ছিলাম তখন একজন শিক্ষক যে বেতন পেত, এখনকার শিক্ষকরা যে বেতন পায় সেটার সাথে কোনো মিলই নাই। মানে এত অগ্রগতির জায়গাটা, মানুষের জীবনমান উন্নত হয়েছে, দ্রব্যমূল্য, কোনো সন্দেহ নাই। এটা যারা বলবে না, আমি আপনাকে বলি, পিরোজপুরের মতন জায়গায়, যেমন আনোয়ার হোসেন মঞ্জু, তিনি তো সব সরকারের আমলে মন্ত্রী ছিলেন, যদি এই অর্থে বলি। তিনি একদিন এক জায়গায় বলছেন যে এত নিষ্ঠুর কথা বলেন না। আমি কোনোদিন বলেছি আমার পিরোজপুরের ওই জায়গায় লিফট দিয়ে মানুষ বহুতলে উপরে উঠবে। অর্থাৎ এই যে পরিবর্তনের জায়গাটি, এটা কিন্তু খুবই উল্লেখ করার মতন। অনেকে কিন্তু বুঝতে পারেনি, অনেকে তার ফোরকাস্টিং আনতে পারেনি। আর অতিজ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান থাকে না, সবসময় আমি মনে করি। আপনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার সবচেয়ে বড় অগ্রগতির জায়গাটি, তিনি মানুষ চেনেন, মানুষ বোঝেন। যেন সংবাদ সম্মেলনে প্রায় বলেন যে আমি বাংলাদেশের মানুষকে চিনি, বাংলাদেশের মানুষও আমাকে চেনে। আপনি খেয়াল করে দেখবেন, একজন আমাকে বলছে যে এই সোশ্যাল মিডিয়া খুবই ক্ষতি করছে আপনাদের, এবং যা না তাই বলছে, প্রতিদিন সব মিথ্যার বেসাতি, এটা বন্ধ করা প্রয়োজন। তাই বলছেন যে আপনার এই কুবুদ্ধি কোত্থেকে আসলো? আমি তাকে কুবুদ্ধি বলছি। বর্তমান সময়টাকে কিভাবে অস্বীকার করবেন? আমি বলছি কুবুদ্ধি। আমি সেগুলো কি হবে কুবুদ্ধি? আমি বলছি দেখেন, যাদের ভিতরে ক্ষোভ আছে, যারা আওয়ামী লীগের শব্দটা মেনে নিতে পারে না, আমি ওনার কথা বলছি না, এবার যে কথা বলছি না। তার মানে শুনলে মানে আওয়ামী শব্দ শুনলেই তাদের রক্তে মনে ভয়ঙ্কর একটা বিরোধিতা আসে। তারা কি এই সরকারকে কোনো অর্থে মেনে নেবে? কোনোভাবে মেনে নেবে না। যুদ্ধ অপরাধীদের পক্ষের যে মানুষগুলো, আমি শেষ করছি, তারা কোনোদিন তার পরিবার পরিজনরা কখনো এটা মেনে নেবে না, এই যে ব্যাপারগুলো। কিন্তু সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে সরকার একটা বেনিফিট পেয়েছে, বেনিফিট হয়ে গেছে। যত ক্ষোভ, যন্ত্রণা, গালাগালি সব ওই ফেসবুকের উপর দিয়ে দিয়েছে, যে কারণে তারা রাস্তায় নামার সেই প্রয়োজনীয়তা বোধ করছে না। এই দিক থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। আর বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন না, এই জায়গায় ছোট্ট উত্তর দিই, আমি ছোট উত্তর দিই। আপনি আমার সঙ্গে চলেন, এখন আপনি ধরেন বগুড়ায় যাবেন কিংবা আরো দূরে যাবেন, আপনি রাস্তার ধারে রাত 10টার সময় আপনি চার দোকানে থামবেন চা খেতে, দেখবেন ওখানে ওই 10 বছরের বালক থেকে শুরু করে 72, 74, 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একই সাথে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে আর টেলিভিশন দেখতেছে। আর যে আলাপ আলোচনা করছে সবই রাজনীতির আলাপ। কোন মন্ত্রী কি করছে, সর্বনাশ করছে, সবই রাজনীতি। তারপরেও আপনি বলছেন যে রাজনৈতিক সচেতন না বাংলাদেশের মানুষ। এই প্রসঙ্গ নিয়ে হয়তো কথা বলবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন।
রাজনীতিতে জনগণ কোথায়। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই, যে কথাটা শেষ করছিলেন সুভাষ সিংহ রায়, যে রাজনৈতিক সচেতনতার অভাব, সেখানে কি আরেকটা বিষয় দেখেন কিনা, যে এই যে ভোট বর্জন যেমন করছে বিএনপির মতো বড় দল, তেমন একইভাবে যে আওয়ামী লীগের মতো বড় দলের যে একদম মাঠ পর্যায়ে রাজনৈতিক নেতাদের সাথে কেন্দ্রের এক ধরনের বোঝাপড়ার সমস্যা আমরা দেখেছি। এবং রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা অনেক সময় এই কথাটা বলেন যে মানুষ ভোট থেকে আস্থা হারাচ্ছে কারণ একই দলের, ক্ষমতাসীন দলেরই বিভিন্ন ক্ষমতা লোভীদের মধ্যে এক ধরনের ভোট নিয়ে লড়াই চলছে, যার কারণে সাধারণ মানুষের আগ্রহ হারাচ্ছে। আপনি এই জায়গাগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আস্থা হারাচ্ছে বললাম অনেকগুলো কারণ, যে বিশেষভাবে রাজনীতিটা, ইলেকশনটা একপক্ষীয় হওয়া। ধরেন এখন এই পার্লামেন্ট থেকে নির্বাচন থেকে শুরু করে একপক্ষীয় হওয়ার জন্য আসলে রাজনীতিবিদরা দায়ী না দলগুলো দায়ী? আসলে কিভাবে দায়ী করা যায়? এটা হচ্ছে এই রাজনীতি গণতান্ত্রিক যুগে, আমি কিন্তু এটা পরিষ্কারভাবে লিখছি আমার স্ট্যান্ড। একটা দল দেখান তো, বড় দল, যে দলের ভিতরে গণতন্ত্র আছে, এক ব্যক্তি চালাচ্ছে, তারা আবার গণতন্ত্র কেমনি বিশ্বাস করে বলেন? আপনার আগের পাঠের কথার মধ্যেও কিন্তু ছিল যে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষেত্রেও গণতন্ত্র ব্যবস্থাটা, আপনার রাজনৈতিক দলে আম গাছে তো কাঁঠাল হবে না, আগে দলের মধ্যে গণতন্ত্র অনুশীলন করতে হবে। সেটা তো হচ্ছে না। এখন হচ্ছে ক্ষমতা থাকা জোর করে আর ক্ষমতায় যাওয়া জোর করে, এটা প্রধান। এখন জোর করে কে পারছে না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে জনমানুষের কল্যাণের জন্য যে রাজনীতির কথা বলা হয়, সেটা আসলে এখন ক্ষমতায় যাওয়ার রাজনীতিতেই বিভোর আছে? হয়তো এটার ব্যাখ্যা যদি চান তাহলে বলবে যে ক্ষমতায় না গেলে তো জনগণের জন্য কিছু করা যাবে না, এই জন্যই ক্ষমতায় যেতে চাই। কিন্তু আমার বক্তব্য হলো, রাজনীতিটা কি খালি ক্ষমতা দখল করা বা ক্ষমতায় জোর করে থাকা? রাজনীতিটা তো জনসভা। আপনি রাজনীতিবিদ তো জনসভা করেন, আগে দেখছি না আমরা? আমি 60-70 তো দেখছি, সবাইকে দেখছি। আগে তো একটা ছাত্র দেখলে এটা নেক্সট টু ফেরেস্তার মতো, এত নির্মল, এত রেসপেক্ট, এত আবাল বৃদ্ধ বনিতার কাছে একটা ছাত্র রাজনীতি করে, এই ছেলেটা এত গ্রহণযোগ্য ছিল। এখন রাজনীতি যারা করে, ছাত্ররা করে, এরা দুষ্কৃতিকারী, সমাজের ব্যাকবেঞ্চার, কোনো কিছু নাই। যেমন আমাদের সাংবাদিকতায় কোনো চাকরি নাই, সাংবাদিকতায় ভাই ধরে, বন্ধু ধরে, দেশি ধরে ঢুকে পড়েন, কি প্রোডাকশন দিবে বলেন? বেসিক তো নাই। আমাদের সংবাদপত্র রিক্রুটমেন্ট পলিসি নাই। সার্বিকভাবে যোগ্য জায়গায় যোগ্য নেতৃত্ব বা যোগ্য মানুষ, যোগ্য রাইট ম্যান রাইট প্লেসে থাকতে হবে, সেটা হচ্ছে না। ধরেন এই যে উপজেলা নির্বাচনে যদি বলেন, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। ধরেন যাই বলেন না কেন, যদি আপনি প্রশ্ন করেন যে সরকারি দলের ভোট বেশি না বিএনপির ভোট বেশি, এটা তো কোনো হিসাব নাই না। কারো কাছে বিএনপির লোক বলবে যে বিএনপির ভোট বেশি, কারো কাছে অকাট্য কোনো তথ্য নাই। অকাট্য তথ্য, তার প্রত্যেকের মনের ভিতরে তথ্য আছে, কিন্তু কোনো ডাটা নাই। আপনারা যদি আপনাদের টেলিভিশনতে একটা সার্ভে রিপোর্ট বের করতেন, কালকেই আমি দেখলাম যে ভারতের ব্যাপারে আরএসএস আর ইউটিউব অনেকগুলো আছে না, সারা ভারত মিলে ওরাও একটা সার্ভে করছে, সার্ভে করে দুইটা টালি করে দেখাইছে। আমাদের এখানে পারবেন না, ওই পরিস্থিতি নাই। এখন যেটা বলছি, ধরেন এই ইলেকশনে এখানে হচ্ছে কি, বিএনপি বা বিএনপির সমমনারা ইলেকশনে যায়নি। এখন বিএনপি যারা প্রার্থী হতে চাইছে তাদের সবাইকে বহিষ্কার করে দেওয়ার ফলে লোকালি যেটা হয়েছে, ওদের পিছনে আর কোনো বিএনপির নেতাকর্মী যাচ্ছে না, যার ফলে ওরা যে বিএনপির লোকদেরকে ভোটের কেন্দ্রে নিবে পারছে না। এখন ধরেন দেশ তো 50-50 নাই, ওখানে ধরেন ভোট নাই। আবার আদৌ 50-50 কিনা সেটাও কিন্তু প্রশ্নের দাবি রাখে। এখন যদি প্রশ্ন করেন, যদি সঠিক সার্ভে হইতো, সরকারের পপুলারিটি এত নিচে নামছে, ভোট তাদের অনেক কমে গেছে। দ্বিতীয়ত, এই ক্ষমতায় আপনার বেনিফিট পাওয়ার ক্ষেত্রে এত প্রতিযোগিতা, প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে
এই দ্বাদশ জাতীয় নির্বাচনে এই বিভিন্ন একই দলের ভিতরে পার্টি তৈরি করে দিয়ে এমন দল তৈরি, গ্রুপিং তৈরি হয়েছে আনব্যান্ডেড। একইভাবে যদি আমরা প্রশ্ন করি, এই প্রশ্নটা করতে চাই সুভাষ সিংহ রায় আপনার কাছে, যে বিএনপি বারবার যে ভোট থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে, ভোট বর্জন করছে, সেটা করে বিএনপিরও এক ধরনের বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে কিনা? সঞ্চালকরা কি প্রশ্ন করা যায়? সঞ্চালক প্রশ্ন করতে পারেন, সঞ্চালক উত্তর দিতে না, সঞ্চালক প্রশ্ন করে, বক্তা উত্তর দেয়, তাই তো? একটা ভাইবে বোর্ডের মতন, তাই তো? কিন্তু আলোচনা করতেই পারেন, সঞ্চালকরা তা প্রশ্ন করা যায় না। কিন্তু আমি একটা ছোট সাহস নিয়ে একটা প্রশ্ন করি, আপনার কাছে মনে হয় বিএনপি কোনো রাজনৈতিক দল? বাংলাদেশে যদি রাজনৈতিক দলের হিসেব করেন, এখন রাজনৈতিক দল দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলাম, নির্বাচন কমিশনের এবং এই হিসাব অনুযায়ী। এই কারণে আপনি কোন রাজনৈতিক কাঠামোর মধ্যে বিএনপি কখনো ছিল না। আপনি কি বলতে চাচ্ছেন বিএনপি তার অবস্থানগত কারণে আসলে কখনো রাজনৈতিক দল ছিল না? এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার আল বদর আল শামস আর এক জগ সমাজের উচ্ছিষ্ট অংশ, এই গোটা দিয়ে বানাইছে বিএনপি। বিএনপির আদি বলতে কিছু নাই, এর অগ্রভাগ কোথায় আর পশ্চাৎ দেশ কোথায় এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। একটি দল তার প্রতিষ্ঠাতার হত্যাকাণ্ডের কোনোদিন 3 বার ক্ষমতা এসছে, তারপরে এই হত্যার বিচার পর্যন্ত চায়নি এবং বিচার করার উদ্যোগ নেয়নি। অর্থাৎ রাজনৈতিক দল না এটা। স্বাভাবিক কোনো সংকটটা সেখানেই। এই যে রাজনীতিতে একটা ভারসাম্যহীনতা, কারণটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নাই। এটি হচ্ছে আমাদের কাছে মূল সংকট। কার্যকরী বিরোধী দল হয়ে ওঠার যে সেখান থেকে আপনি এমন হতে পারে যে আপনার তো নিশ্চয়ই মনে থাকবার কথা না, এম এ আজিজ ভাইয়ের মনে থাকার কথা, উনি কিন্তু অনেক ভালো জানেন, কিন্তু ভালো জানেন, ভালো বোঝেন। বলার সময় মধুদ আহমেদের মতন কি বলেন সেটা ভিন্ন জিনিস, বুঝছেন? সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গে সহ বিভিন্ন জায়গায় যে আমাদের মানুষগুলো, মুক্তিযোদ্ধারা যে আশ্রয় নিয়েছিল এবং সাধারণ নাগরিকরা যে আশ্রয় নিয়েছিল, 1 কোটির ওপরে মানুষ, সেখানে সবচেয়ে বড় উৎপাত ছিল কিন্তু আপনার চারু মজুমদারের নকশালবাড়ির আন্দোলন। কত যুবক যে জীবন দিয়েছে, মেধাবী সন্তান, তার কোনো ইয়ত্তা নেই। আনুসন্ধানরা বিভ্রান্ত করেছে, যে বিভ্রান্ত হওয়ার কারণে আমাদের মুক্তিযুদ্ধ তাদেরকে কিন্তু এই যে ধাক্কা, আমাদের বিপ্লবের ধাক্কা, চেতনার ধাক্কায় চারু মজুমদারের দল নিঃশেষিত হয়ে গেছে, একেবারে আউট হয়ে গেছে। অর্থাৎ বিপ্লবের ঢেউ কিন্তু একটা বড় জিনিস। আপনি 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করলেন, নির্বাচন করে কিন্তু 1.5 মাস টিকতে পারেনি। খেয়াল করবেন, এই যে বলে যে আওয়ামী লীগের সাথে জনগণ নাই, তত্ত্ব হাজির করেন। এম এ আজিজ ভাই একটা তত্ত্ব যখন দেন, তখন তো প্রফেসর আবুল বারকাত যেমন তথ্য দেন, এম এ আজিজ ভাইও তথ্য দেন। আর এই তথ্যের সাথে এর সম্পৃক্ততা কতখানি, এত সহজ। তবে বারাকাতের মতো কিন্তু অগ্রগণী ব্যাংকের মতো দেউলিয়া করি, সেটা তো অন্য আলোচনা। অন্য আলোচনা, বারাকাত তো সরকারের প্রিয় লোক। আরে আশ্চর্য, সে তো সরকার, সে তো আওয়ামী লীগ করা মানুষ না। আপনি একটু বরঞ্চ আপনি আওয়ামী লীগ করা লোক, আপনি এখন অন্য জায়গায় এসছেন। আমি আপনার একটু খোলামেলা একটা কথা বলি, এই যে আজকে যে বাংলাদেশের যে অগ্রগতির যে জায়গাটি, এই জায়গাতে আপনি মানুষকে বিদ্রোহী করে নামাবেন কি করে? বিএনপির আমলে কৃষক রাস্তায় নেমেছিল সারের দাবিতে, গুলি করে মানুষ মেরে ফেলছে। আর এখানে সারে যে পরিমাণ ভর্তুকি, 25,000 কোটি টাকার যে ভর্তুকি, এই ভর্তুকি তো অতুলনীয় বিষয়। আপনি চিন্তা করতে পারেন, কোভিডের সময় শুধু উত্তরবঙ্গেই আপনি 2 কোটি মেট্রিক টনের উপরে শুধুমাত্র খাদ্য উৎপাদন হয়েছে, দানাদার শস্য। অতএব এই জায়গায় আপনি কাকে বিদ্রোহে নামাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় তো কিছু হলেই এই যে নতুন বাংলা ছাত্র সমাজ আসছে, এই যে জঙ্গিবাদী ইসলামী ছাত্র শিবির আসছে, 1-2টা শিবির, আপনি বলতে চাচ্ছেন যে তখন যে দলের হাতে আসলে কার্যকরী কোনো ইস্যু নেই, এটাই বলতে চাচ্ছেন? স্বাভাবিক কারণে আপনার মুখ দিয়ে তো ওই কথাগুলো বেরিয়ে আসছে। বা বাস্তবতা হচ্ছে মানুষের জন্য যে আপনার যে অনুভবের জায়গাটি, তার উপাদান খুঁজে পাচ্ছে মানুষ। আওয়ামী লীগ নানান কারণে মানুষ পছন্দ করছে না। ধরেন এম এ আজিজ ভাইরা 5 সেশন তৈরি করছে, আওয়ামী লীগের একেবারে জনবিচ্ছিন্ন করার ক্রমাগত চেষ্টা, মানে 20 বছর যাবত টানা চেষ্টা করতেছে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, আওয়ামী লীগের ভোট নাই। আরে বাবা, আওয়ামী লীগের যদি ভোট না থাকে বাংলাদেশে কার ভোট আছে? ভোটটা আছে না কার? বিএনপি তো রাজনৈতিক কাঠামো না,
বিএনপি একটা ক্লাব, এটা ক্লাবের মতন। আচ্ছা, আমরা এখানকার লোক ওখানে, ওখানকার লোক ওখানে, এখান থেকে এটুক, এখান থেকে ওইটুক, আমরা জোড়াতালি দিচ্ছে। আমরা আলোচনায় আসতে চাচ্ছি আরেকটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটা বিরতির সাথেই থাকুন। কোথায় এম এ আজিজ ভাই, আপনার কাছে আসতে চাই যে আমি একটা নৌমন্ত্রীর একটা কথাকে কোট করে যদি বলি যে বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না, অতি সম্প্রতি একটা সমাবেশে বলেছেন। আপনার কি মনে হয়, যেমন সুভাষদাও বলছিলেন যে বিএনপির হাতে আসলে রাজনীতি করার মতো ইস্যুগুলোই অভাব আছে, সেই রকম ইস্যুই বাংলাদেশে তৈরি হয় না এখন, সে কারণে কি বিএনপি পিছিয়ে যায়? না, ইস্যু আছে, আপনি বলতে পারেন ইন্ডিয়ান ভারতীয় পণ্য বয়কট, শোনেন ইস্যু আছে, আপনি বলতে পারেন যে গণতান্ত্রিক কালচারের রাজনীতি নাই বলে বিএনপি পারছে না, এটা বলতে পারেন। গণতান্ত্রিক কালচারের বলে আমি বলি, শোনেন, সরকারের হিসাব, পরিসংখ্যান ব্যুরোর হিসাব, 15% লোকের সাথে হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে। দাদা বলছে না দোকান হয়েছে, দোকানগুলো ওদের, বাজারে যায় ওরা, আমরা না। এই যে আমি পড়ছি না, এটার দাম অন ইয়ারে বলবো না, অফ ইয়ারে বলবো না। মানে পুঁজিপতিদের কাছে আসলে পাকিস্তান, শোনেন, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের স্লোগান ছিল 22 পরিবার খেদাও। এখন বাংলাদেশে 9 থেকে 10টা বিজনেস হাউস আছে, তারা ইচ্ছে করলে দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। আপনার বাজারের কথা বলছিলেন না, তারই শীর্ষ এখন আর অনেকে বলে যে সিন্ডিকেট, আমি কিন্তু বিশ্বাস করি না, সিন্ডিকেট না, পুরো ব্যবসায়ী এখন সিন্ডিকেট। কারণ উপরে যদি ইঙ্গিত পায়, ধরেন পেঁয়াজের দাম এক্সপোর্ট ইন্ডিয়া বন্ধ করে দিছে, ছোট্ট মুদির দোকান হেবাটাও দাম বাড়ায় যায়। আর এখন আর ওই পরিকল্পনা করে করা লাগে না, অর্থাৎ গভর্নমেন্ট নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আপনার কি মনে হয় যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন সেটাও এটার জন্য দায়ী? দুর্বৃত্ত না, কিছু লোকরে সরকারের কাছাকাছি রেখে এত অর্থবিত্ত বৈভবের বানায় দিছে, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তো তারা সরকার নিয়ন্ত্রণ পারবে, কোর্ট বলে দেয় যে এর তদন্ত করা যাবে না, বলেন সুপ্রিম কোর্ট বলে দেয়, আপনি ধরতে পারবেন কয়েকটা হাউস, নাম তো বলা যাবে না। কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম যে বিএনপির যে বারবার রাজনীতি মানে ভোট বর্জন, সেই ভোট বর্জন কি আসলে বিএনপি কেউ দল হিসেবে হালকা করে দেয় কিনা? আপনি তো আলোচনাই করছেন জনগণ নাই কেন, অর্থাৎ জনগণ কোথায় আসলে? গণতন্ত্র যদি হয় তাহলে ইলেকশন হলো গণতন্ত্রের প্রধান উপাদান। ইলেকশন তো হচ্ছে, গণতন্ত্র না, শেষ করি, গণতন্ত্রের লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য উন্মুক্ত অবস্থা তৈরি করতে হবে সরকারকে। সেটা তো না, খাঁচায় এমন ভাবে বানায়, ওই যে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেরোয় ইলেকশন ক্যাম্পেইনে বলছে যে রাশিয়ার পুতিন অর্ধেক লোকের জেলে নিয়েছে, অর্ধেক মেরে ফেলাইছে, ইলেকশন দিছে 87% ভোট পাওয়া জিততে গেছে। বাংলাদেশে আপনার সব বিরোধী দল জেলে ঢুকাই দিছে, শেখ হাসিনা জিততে গেছে। পাকিস্তানে প্রবীণ নেতা ইমরান খান তার জেলে দিছে, তার পার্টি তছনছ করে দিছে, তার প্রতীকও কেড়ে নিছে। এগুলো রাজনৈতিক বক্তৃতাই হয় না, রাজনৈতিক বক্তৃতা হলে আপনি যে উদাহরণ দিলেন নৌমন্ত্রীর, এটাও রাজনৈতিক বক্তৃতার চাইতেও খারাপ, এটা খুবই খারাপ। আমি একটু সুভাষদার কাছে আসতে চাই যে আচ্ছা, আমি আবার বলি, আর প্রশ্ন করার প্রয়োজন নাই। আজিজ ভাইয়ের একটা বড় গুণ কি, তিনি যখন কোনো কথা বললে তার মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে, সঞ্চালকের কাজ কমে যায়। তা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি আছে যে যেই গতিতে ছন্দ থাকে না তাকে বলে দুর্গতি। তা বাংলাদেশের রাজনৈতিক দল, যে দলটার উনি ঘাড়ে নিয়ে ঘুরছেন বছরের পর বছর ধরে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দুর্গতি দল। আপনি এই দুর্গতির, নিজের জন্য দুর্গতি, জাতির জন্য দুর্গতি, আপনি অনুভব করতে পারেন না মানুষ কি চায়, আপনি বুঝতে পারেন না মানুষের চাহিদা কোথায়, আপনি বোঝেনই না, কারণ মানুষ নিয়ে আপনি কখনো কাজ করেননি। তো আপনি একটু আগে বিরতির সময় বলছিলাম, নজরুল ইসলাম খান আর প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন ছাড়া আপনি এই বিএনপির কাঠামোর মধ্যে কোনো রাজনীতি করা লোক দেখেছেন? রাজনীতি করা লোকটা থেকে এখান থেকে একটু, ওখান থেকে একটু বললাম না, এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মোট রাজাকার আলবদর সরকার, আর এক জগ এই নানান উচ্ছিষ্ট অংশ এক ঘোটা মেরে হয়েছে বিএনপি। সে কেন বিএনপি সমর্থন করে সেই আলোচনা ভিন্ন, নানান কারণ হতে পারে, সেটা ভিন্ন, আমি ভিন্নতার জায়গায় যাচ্ছি না।
এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কি বোঝেন। এই দেখেন, এই নির্বাচন পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করলো বিএনপি নেতা, প্রতিদিন এরকম সংবাদ আসতেছে, প্রতিদিন। এই যে 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনের বগুড়ার এক আসনের এক এমপি, আপনাদের টেলিভিশন সহ সব দেখিয়েছে, জিয়াউল হক, তিনি 4 বারের এমপি ছিলেন। তিনি গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই দলকে আমি যা চিনি আপনারা করতে চেনেন না সাংবাদিকরা, কারণ আমার বাবা এখানে এমপি ছিল, মন্ত্রী ছিল, আমি 4 বার এমপি ছিলাম, এখানে রাজনৈতিক কাঠামো বলতে কিছু নাই। অতএব ওই এখান থেকে একটা কথা বলেন, ওই নিয়ে সবাই ঢোল বাজায়, মনে করা যায় এটাই বাংলাদেশ। বাংলাদেশ যে বদলে গেছে এইটা কিন্তু ওই যে বিএনপি নেতারা ঠিক 11টা বাজলে আমার রিজভি ভাই একটা প্রেস ব্রিফিং করবে, আপনার ক্যামেরা এখনো থাকতে হবে, কারণ এটা না দেখলে তো আপনার গণমাধ্যমের ওই আদল থাকে না। আদল থাকে না, গণমাধ্যমের মানুষ হচ্ছে দর্শক থাকে না, অকারণে চঞ্চল দর্শক থাকে না, কারণ বিএনপি বাদ দিয়ে তো দর্শক পাবে না। আপনি বিএনপি নিয়ে ভাবনা বাংলাদেশের মানুষ ভাবে, আপনি কি বাংলাদেশের মানুষ এত বোকার স্বর্গে বাস করছে? যারা যেই সরকার 2 বার ক্ষমতা এসছে, 2 বারে, একবার মেরেছে কৃষকের রাস্তায় গুলি করে, আরেকবার মেরেছে কানসাটে মানুষ বিদ্যুতের দাবিতে নেমেছে, গুলি করে মেরেছে। আপনি রাত 3টের সময় যান না, বগুড়ায় যান, আপনি রংপুরে যান, আপনি পীরগঞ্জে যান, আপনি দেখুন আলো আর আলো। আপনি কি জানেন 52 লক্ষ ইজি বাইক চলে বাংলাদেশে, প্রতিদিন 3500 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। শেখ হাসিনা 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল 96 থেকে 2001-এ। তিনি 2009 সালে 6 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরে দেখে যে তিনি 200 মেগাওয়াট বিদ্যুৎ, 1100 মেগাওয়াট বিদ্যুৎ নাই। আপনি যে ইজি বাইকের কথা বললেন, যে ইজি বাইক নিয়েও কয়েকদিন আগে যে বিষয়টা হলো, যে ইজি বাইক বন্ধ করার কথা হলো, তারপরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটা বন্ধ হলো। সার্বিকভাবে এখানেও কি এক ধরনের আমরা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব দেখি কিনা? আরে গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব, শেখ হাসিনা আপনি উপলব্ধি করলেন, আপনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া রাজনৈতিক কোন নেতার বাংলাদেশের কোন অবস্থান আছে? জানেন, বোঝেন, কোভিডকালীন সময় কার না জন্য শেখ হাসিনা প্রতিদিন চিৎকার করেছেন? একটি রাজনৈতিক নেতা সারা পৃথিবীতে অনন্য সাধারণ একজন নেতা, যিনি 3298টি শুধু ভিডিও কনফারেন্স করেছেন সমাজের বিভিন্ন স্তরের সাথে, গণমাধ্যমের কর্মী, আপনারা সাক্ষী তো গেল। এত সহজ মনে করেন? রাজনীতি মানে কি? জনগণের কথা বলা, জনগণের চাহিদা বোঝা। বিএনপি সে রাজনীতি করবে, বিএনপি কি সেই লক্ষ্যে তৈরি হয়েছে? এই যে গণতন্ত্র করে 79 নির্বাচন কিভাবে হয়েছে, 78-এর রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়েছে, জিয়াউর রহমান সাহেব সরকারি চাকরিরত থাকা অবস্থায় নির্বাচন করেছেন পদত্যাগ না করে। গণতন্ত্র কথা তো অনেক বলা যায়, হ্যাঁ না ভোট করেছেন, কিভাবে ভোট করেছেন? আজকে এই যে গণতন্ত্র যে আজকে যে মানুষের যে আকুতির কথা বলেন, এবং বিএনপির নেতারা এবং বিএনপির সহযোগী মানুষগুলো, এম এ আজিজ ভাইরা যেটা বলেন, সেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যখন পরিবেশ পক্ষে থাকে তখন মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়, এবং এই সকল কাজের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকেই। প্রত্যাশার পালকটা অনেক উপরে, মানুষ সকলে তার কাছ থেকে দাবি করে, যে কারণে আপনি অন্য রাজনৈতিক দলগুলো, আমি একটু বলি, এই জায়গাগুলোতে যে প্রাসঙ্গিকতা হারিয়েছে, মানে এই যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, এটা গণতন্ত্রের জন্য, সুষ্ঠু গণতন্ত্রের জন্য আসলে কতটা ইতিবাচক? বিরোধী দলকে আওয়ামী লীগ আটা তৈরি করতে হবে। যে দেশে কমিউনিস্ট পার্টি বাংলাদেশে আছে, আপনি বলেন তো যে সেখানে এত যে কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, নারীর অংশগ্রহণ কত শতাংশ কেন্দ্রীয় কমিটিতে? আপনি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এটা তো ব্রাঞ্চ, এটা কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মানে সারা পৃথিবীর কমিউনিস্ট পার্টি একটা শাখায় গেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সারা পৃথিবীর ওয়ার্কার্স পার্টির একটা শাখা হচ্ছে বাংলাদেশ। আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই দাদা। জাতীয়তা বোধ যদি, বাংলাদেশ বোধ যদি না থাকে, রাজনীতি করতে পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটি বিরতি নেক্সাসের সাথে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, সুভাষদা বলছিলেন যে নেতৃত্ব একটা বড় গুণ, যেখানে নেতৃত্ব গুণেও আসলে জনসম্পৃক্ততা তৈরি হয়, জনগণ রাজনীতির মাঠে আসে। এপিজে আব্দুল কালাম বলছেন যে ক্রিয়েটিভ লিডারশিপ, এটা আমার কাছে শুনি। ক্রিয়েটিভ লিডারশিপ কারে বলে? উত্তর কোরিয়াও লিডারশিপ আছে, আমেরিকাও ভয় পায়, আমেরিকাও ভয় পায়। ওই ধরনের লিডার তো আমরা আশা করিনি স্বাধীন দেশে। আপনারা কি ধরনের লিডার আশা করেন? দুই, ধরেন
বিএনপি একটা চুরি করা না করতে পারার একটা অপরিকল্পিত দল, কিন্তু এই সরকার লুটতরাজ কেমনে করা যায় দেখেন, পাওয়ার সেক্টরে ইন্ডিমিনিটি দিয়া চুরি করতেছে, কোনো হিসাব নাই। কতবার ইলেকট্রিসিটির দাম বাড়াইতেছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা দেখেন কিছু অলিগার তৈরি করে ফেলছে। পুলিশ বলেন, আমলা বলেন, সব রাষ্ট্রটারে একাকার করে ফেলছে। এখানে তো গণতন্ত্র কোনো অবস্থাতেই ফেরত আসবে না, দেশটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্রের নামে দেশটাকে এক দলের কাঁধে নিয়ে চলে তো যাচ্ছে। সেটাই কার্যকরী ভূমিকা রাখতে পারে কার্যকর বিরোধী দল। সেখানে বিরোধী দলের ভূমিকা বিরোধী দলের এখানে হচ্ছে কি, এখানে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ যেভাবে অটোক্রেটিক হয়ে দাঁড়াইছে, সেখানে বলতে পারেন বিএনপি অযোগ্য দল। কারণ এখন যে আন্দোলন করতেছে, এই মানববন্ধন, শান্তি মিছিল, এগুলা এই সরকারের বিরুদ্ধে নয়, অত্যন্ত নির্মম আন্দোলন দরকার আছে। তাছাড়া এই সরকারকে হটাতে পারবে না। আর না হলে আমাদেরকে ফাইনালি একদল হয়ে যাবে, দেখবেন, অপেক্ষা করেন। কারণ এখন এমন জায়গায় সমাজটাকে নিয়ে গেছে, এই সরকার অর্থাৎ রাজনীতিবিদরা ইচ্ছে করলেও, আপনারা দেখেন কত রকম ওই যে পণ্যের দাম বেঁধে দিচ্ছে না, কত কিছু করে না, কার কেউ শোনে? কেউ শোনে না। উপরে ভাব আছে, কারণ ওই যে প্রশাসনগুলি আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কবজা করে ফেলছে, ওইটা দিয়ে বিরোধী দল খালি রাজনীতিবিদদের ঠেকায়। ওই যে দেখেন না, ওই ইয়ারা মিছিল বের করছে, সাথে সাথে সারেন্ডার করছে। কিন্তু রাজনীতিবিদরা হইলে পুলিশ আছে, এসে গুলি করবে, ঠ্যাঙে গুলি করবে। অর্থাৎ এখন মারদাঙ্গা করে, মারপিট করে গণতন্ত্রের কথা, অর্থাৎ দেশে এই অভিযোগটা কিন্তু সুভাষ সিংহ রায় আছে যে ক্ষমতাসীন দলের ক্ষেত্রে যে অনেকেই আমি আপনাকে একটা কথা বলি, আপনার যেহেতু হাতের সময় কম, আজিজ ভাই যা বলার বলে দিয়েছেন, আমি আপনাকে খুব খোলামেলা বলি, মানুষের সাথে থাকতে হয়, মানুষকে বুঝতে হয়। বারবার একটা এখন আওয়ামী লীগ মানুষের আমি আপনাকে একটা খোলামেলা চুরির প্রতিযোগিতায় নেমে গেছে। অকারণে চঞ্চল বললাম না, বয়স বাড়ছে, অকারণে চঞ্চল হচ্ছে। আপনি একটা যদি দেখবেন 2004 সালে 21শে আগস্টের ঘটনার পর বাংলাদেশে 11 নভেম্বরে 2004 সালে একটা মানববন্ধন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, 50 লক্ষ মানুষের, 1050 কিলোমিটার লম্বা। তার 1000 ভাগের 1 ভাগও যদি বিএনপি কোনোদিন যদি করতে পারে, সেদিন বলবো যে হ্যাঁ বিএনপি রাজনৈতিক দল হয়েছে। এটা একটা আত্মহননমনস্ক দল। প্রত্যেকটা মিটিং করছে বিএনপি, পাশাপাশি করছে না ট্রাক ভরে আইনা খিচুড়ি দিয়ে দিয়ে, পোলাও দিয়ে দিয়ে লোক রাখতে পারবে, সব লোক খালি। বলেন না বলেন, সুভাষ আপনাকে কথা বলতে দিয়েছি। আপনি যদি 5ই মে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে যখন হেফাজতিরা এই তাণ্ডব করলো, বেগম খালেদা জিয়া ঘোষণা করলেন ঢাকাবাসী নেমে আসেন, যে যেমন পারেন আসেন। ঢাকাবাসী কি নেমে এসেছিল? ঢাকাবাসী নেমে এসেছিল কিনা? তারা ইলেকট্রিক করাত নিয়ে এসেছিল, তারা মানুষ আলাদা বোর্ড দিয়ে দিয়েছে, এই যে কথাগুলো আলাদা বোর্ড বানায় দিয়েছে, তারা নিজেরা নিজের সার্টিফিকেট দেয়। হঠাৎ করে কি কথাবার্তা, হঠাৎ করে ভিন্ন আলোচনা, আমরা আজকের আলোচনায় থাকি। আপনি মূল রাজনীতির যদি বুঝতে না পারেন, মানুষকে বুঝতে না পারেন, আপনি কখনোই বাংলাদেশ রাজনীতি দাঁড়াতে। এতে ক্ষতি হয়েছে কে জানেন? আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। এতে ক্ষতি হয়েছে কারা জানেন? জনগণের ক্ষতি হয়েছে। বিরোধী দল যত শক্তিশালী হবে, যত বেশি সরকারকে চাপে রাখতে পারবে, তত বেশি প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা হবে, জবাবদিহিতার জায়গা বাড়বে। এই বিএনপির আত্মহননমনস্কতার কারণে আজকে বিএনপি একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক কাঠামো তৈরি করে। আমরা মনে হয় আলোচনা এখানে, রাজনীতির কোন উপাদানই তাদের মধ্যে নাই। আজকে এখানে রাখতে পারি যে আপনি শেষ কথা যেটা বলেছেন যে কার্যকরী বিরোধী দল না থাকলে, কার্যকরী বিরোধিতা না থাকলে দেশ এবং জনগণ পিছিয়ে যায়। বিএনপি হচ্ছে, আপনারা প্রায় বলে থাকেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য মাঠের বিরোধী দল। আরে মাঠই তো দেখি না ওদের, এটা বিরোধী মহল। বিরোধী মহল আর বিরোধী দল কিন্তু এক নয়। জি, আমরা এই আলোচনা হয়তো আরো করব অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের আয়োজন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাইকে ধন্যবাদ।